আমি তো ভালোবাসি তোকে। পর্ব ৫৩। লেখিকা সালমা চৌধুরী। আমি আছি আপনাদের সাথে নওশিন পারভিন। মেঘের ঘুম ভাঙতেই দেখলো ফুপ্পির নাম্বার থেকে দুটা কল। আরিফার জান্নাতাপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল আসছে। সেই সাথে আবিরের নাম্বার থেকে প্রায় ২ ঘন্টা আগে ৩বার কল আসছিল। আবিরের নাম্বারটা চোখে ভাসতেই মেঘের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কানে বাজছে দুপুরে খাবার টেবিলে কথাগুলো। সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুপ্পিদের কান্নার দৃশ্য। মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শোয়া অবস্থায় ফুপ্পিকে কল দিল। ফুপ্পির সাথে কিছুক্ষণ কথা বললো। মনের অবস্থা ভালো না বলে বেশি কথাও বলল না। আরও ঘন্টাখানেক চুপচাপ বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে তার সবটাই অজানা। এর মধ্যে দু একবার রুম থেকে বেরিয়ে বেলকনি পর্যন্ত গিয়েওছে, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব, কেউ কোথাও নেই। প্রতিদিনের মতোই ড্রয়িং রুম শুধু একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুম বেরিয়ে আবিরকে দেখতে যাওয়ার সাহস ছোট্ট মেঘের হচ্ছে না, তাই দুবারই রুমে ফিরে আসছে। আবিরের নাম্বারে একবার কলও দিয়েছিল, আবির কল রিসিভ করেনি। প্রায় ঘন্টাখানেক পুরো পর রুমে পায়চারি করার পর অবশেষে মেঘ বুকে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। মেঘ উপরে থাকাকালীন এত বছরে আজ অবধি ভয়ে রাতের বেলা নিচে নামেনি। পানিসহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যের আগেই রুমে নিয়ে আসে। আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে। রুমের দরজা ধাক্কা দিতেই মৃদু আলোতে আবিরের ঘুমন্ত দৃষ্টতা ভেসে উঠল। মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করলো। নিঃশব্দ আঁখিতে বেশ কিছু সময় আবিরকে পরখ করলো। বৈদ্যুতিক পাখার বাতাসে আবিরের চুলগুলো উড়ছে, গাল ভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারা তামাটে বর্ণ ধারণ করেছে। মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশে গাছের ঢালে দুটো পাখি কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। অকস্মাৎ আবিরের ঘুম ভেঙে গিয়েছে। অনুভব করে একজোড়া তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। আবিরের হাতের আঙুলগুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে। আবিরের অনুভূতিরা জানান দিচ্ছে আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু মেঘের হঠাৎ কান্না সব কিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে মেঘ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মেঘের নির্বিচ্ছিন্ন কান্নায় চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের আঙুলগুলো ভিজে গিয়েছে। মেঘের কান্নার শব্দে আবিরের বুকের ভিতর তোলপাড় চলছে। মাঝরাতে মেঘ কেন কাঁদছে? কেউ কিছু বলল কি না? আগে আবিরের কল কেন রিসিভ করলো না? এসব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মেঘের কান্না থামার কোনো নাম নেই। মেঘের হাতে থাকা আবিরের আঙুলগুলো তীর তীর করে কাঁপছে। মেঘ কান্নার জন্য তো বুঝতেই পারছে না। আবির কাতর স্বরে মনে মনে বলল, মেঘ তুই এভাবে কাঁদিস না প্লিজ। তোকে কিভাবে বুঝাই, তুই কাঁদলে যে আমার ভেতরটা পুরো ছারখার হয়ে যায়। তুই জানিস না তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটার রক্ত ঝরে। তোর কান্না দেখলে খুন না করেও নিজেকে খুনি মনে হয়। তোর কাছে থেকেও আজ আমি বহু দূরে। তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। মেঘ আপন মনে কেঁদেই চলেছে। মাঝরাতে আবির মেঘকে কি বলবে? মেঘকে ডাকলে মেঘ অস্বস্তিতে পড়ে যাবে, এসব ভেবেই আবির মেঘকে ডাকার সাহস পাচ্ছে না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতে অধর ছুঁয়ে দিচ্ছে। পুনরায় গালে হাত চেপে ধরে ব্যগ্র কণ্ঠে বলল, আবির ভাই, আপনি আমার প্রাণচঞ্চলের একমাত্র শখের পুরুষ, আমার হৃদয়ের একান্ত ব্যাকুলতা। চিত্তচাঞ্চল্য নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই। মেঘের কান্না জড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গিয়েছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনীর দু চোখের পানি মুখে মায়াবী দু চোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে, মাহাদিবা খান মেঘ, আপনিও আমার অস্তিত্বে নিবদ্ধ একমাত্র শখের নারী, আমার আত্মাকে প্রশান্ত করার অন্যত্র পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহাদিবাকে উপেক্ষা করার সাধ্যই আমার আবিরের নেই। এই আবিরের নেই
চিন্তা নেই ললনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন, শুধু সময়ের প্রতীক্ষা। মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিস্তর আঁখিতে আবিরকে আপাদমস্তক পরখ করে। নিশার মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। আবির অক্রূর দৃষ্টিতে মেঘকে দেখছে, চোখে উপচে পড়ছে প্রশান্তি। মেঘ অতি সন্তর্পণে হাঁটছে, যেন কারো নজর না পড়ে। ড্রয়িং রুমে পার হতে দুটো সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, এত রাতের নিচে কি করছিলিস? মেঘ আটকে ওঠে, পাশ ফিরে তাকাতে দেখলো ইকবাল খান সোফার পাশে দাঁড়িয়ে ভয় পেয়ে তড়িঘড়ি করে মেঘ জামার উপর দিয়েই বুকে থুতু দিল। দাঁত দিয়ে জিভ কেটে চোখ নামিয়ে মেঘ ধীরস্থির কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে আসছিলাম। ইকবাল খান গুরুভার কণ্ঠে বললেন, অনেক রাত হয়েছে, ঘুমাতে যায় এখন। মেঘ ঘাড় কাত করে আচ্ছা আচ্ছা বলে গুটিসুটি পায়ে উপরে উঠে গিয়েছে। সময় চলমান। মেঘ নিজের মতো ভাসিতে যায়। বন্যার সাথে টুকিটাকি কথা বললেও মিনহাজ তামিম মিষ্টি কারোর সঙ্গে তেমন কথা বলে না, ওদের দেখলেই এড়িয়ে যায়। নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত মেঘের এই কাজ করা। তানভীরও নিজের কাজে ব্যস্ত। বাসায় ফিরে আবিরের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে 21 দিন পেরিয়ে গিয়েছে। আবিরের পা অনেকটা ঠিক হয়ে গিয়েছে, মোটামুটি হাঁটা চলাও করতে পারে। এর মধ্যে একদিন সন্ধ্যের দিকে শাকিল সাহেব আলী আহমেদ খানকে কলও দিয়েছে আবিরের খোঁজ খবর নেওয়ার জন্য। তাছাড়া ওনারা খুব শীঘ্রই আবিরকে দেখতে আসতে চাচ্ছেন, কিন্তু আবিরের রাগ দেখে আলী আহমেদ খান ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন। আবির কিছুটা সুস্থ হওয়ার পরই নিজের রুমে চলে আসছে। এতদিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবারই আবিরের রুমে যায় ততবারই মিম মেঘকে নিয়ে মজা করে। মিমের দুষ্টামির জন্য এখন আবির রুমে একা থাকলে মেঘ লজ্জায় রুমে যায় না। অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না, গাছগুলোয় তেমন যত্নও নেওয়া হয় না। মিম আর আদি মাঝে মাঝে গাছগুলোতে পানি দেয়। আজ বিকেলের দিকে মেঘ আর মিম ছাদে গিয়েছে, গাছগুলোর আগাছা পরিষ্কার করছে আর দু বোন নিজেদের মতো গল্প করছে। মিম মেঘকে উদ্দেশ্য করে বলল, আপু সামনে ঈদ, তুমি ভাইয়াকে কিছু দিবা না? একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট করে দিব ভাবছিলাম। এটা তো খুব ভালো আইডিয়া, ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও। না না, এসব করা যাবে না, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তোমার বড় করে লিখতে কে বলেছে? একদম ছোট অক্ষরে লিখবা, মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে, আবির ভাই দেখলে খুব বকা দিবেন। কে বকা দিবে? ভাইয়া? হ্যাঁ, ভাইয়া দিবে তোমাকে বকা? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? শোনো আপু, আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনেও বিশ্বাস করব না। মেঘ মুখ গোমড়া করে বলল, সত্যি উনি আমাকে বকা দেন? তুমি হয়তো খেয়াল করো না, তবে আমি খেয়াল করেছি। বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথে কথা বলার সময় মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে। তোমাকে দেখলেই ভাইয়ার ঠোঁটে হাসি ফুটে। বলছে তোরে আল্লাহ, বিশ্বাস করো না, তুমি আমাকে ভাইয়ার কথা বলছো? পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি। তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে। ভাইয়াকে কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক, তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে। মেয়ে কপাল কুঁচিয়ে বলল, ভাবের কথা বাদ দে, আমার ভাইয়ার এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয়? এমন করলে তোমাকে আমার ভাইয়ার বউ বানাবো না বলে দিলাম। আর বউ বাসার আর এক আবির ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না। বললেই হলো, সত্যিকারে ভালোবাসা থাকলে পূর্ণতা পাবেই ইনশাল্লাহ। এখন তোমাকে যা বলছি তা করো। ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট, সেটাতে অবশ্যই তোমার নাম থাকতে হবে। আগে আমাকে দেখিয়ে নিবা, বুঝছো? বুঝছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো। পাঞ্জাবির সাইজ জানি না, তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়াকে দেখেছিলাম নিচে গিয়েছে, তুমি এখন ভাইয়ার রুমে যাও, ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো। আমি বাহিরে পাহারা দিব, ভাইয়া আসলেই তোমারে ডাকবো। পরে আম্মুকে নিয়ে শপিংয়ে গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আচ্ছা চল। আবির নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। ইকবাল খান পাশের সোফায় বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছেন। মিম বেলকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রাখছে। মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ারড্রপে পাঞ্জাবি খুঁজছে। আবিরের কাজের ফাঁকে হঠাৎ উপরে হালকা তাকাতে মিম থতমত খেয়ে পেছনে সরে গিয়েছে। মিমের এমন কাণ্ডে আবির কপাল কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবেই আবির বসা থেকে উঠে দাঁড়ালো। ইকবাল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছিস? আসছি একটু।
কোথায় যাচ্ছিস? আসছি, তাড়াতাড়ি আসিস, কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখনই আসছি। তা আবির আবির তড়িঘড়ি করে উপরে উঠছে। আবিরের ভয়ে মিম আর নিচে দেখতে পারেনি। আচমকা আবিরকে বেলকনিতে দেখে মিম আঁতকে উঠল। গলা থেকে কোনো কথা বেরোচ্ছে না, মেঘকে ডাকতেও পারছে না। আবির বড় বড় কদম এগিয়ে এসে ভারী কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? মিম এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো, কিছু না। আবির ফের বলে উঠল, যা এখান থেকে। মিম বারবার পেছন ফিরে তাকাচ্ছে। আবিরের তপ্ত দৃষ্টির ভয়ে মেঘকে আর ডাকতে পারছে না। আবির পুনরায় বলল, কি হলো? মিম মাথা নিচু করে দৌড়ে চলে গিয়েছে। আবির রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছিল। এখন দরজা কিছুটা খোলা দেখেই অনুমান করতে পারছে রুমে কেউ আছে। আবির দরজা থেকে রুমে চোখ বুলালো। হঠাৎ আবির নজর স্থির হলো। মেঘ আবিরের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। আবির ভ্রু কুঁচকে এগিয়ে গেল সেদিকে। বেলকনিতে আবির আর মিমের কথোপকথন শুনেই মেঘ তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতে না পেরেই বারান্দায় চলে গিয়েছে। আবির গুরুতর কণ্ঠে শোধালো, আমার রুমে কি করছিস? মেঘ নিশ্চুপ থেকেই আবিরের পাশ কেটে চলে যেতে চাইলো। আবির আবারও প্রশ্ন করলো, আমার রুমে কেন আসছিলি, তাও আবার পাহারাদার রেখে? মেঘ ভয়ে ঢোক গিলে ভয়ে বলল, এমনি আসছিলাম। মেঘ চলে যেতে নিলেই আবির মেঘের হাত চেপে ধরে। মেঘ আতঙ্কিত নয়নে তাকিয়ে বলল, ছাড়ুন, যাবো। রুমে কেন আসছিলি সেটা বল, তাহলে ছেড়ে দিব। মেঘ আমতা আমতা করে বলল, আপনার রুমে আসা নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছে রুমে আসবি, কিন্তু পাহারাদার কেন বাইরে থাকবে? কি করতে আসছিলি বল? চুরি করতে আসছিলাম, হয়েছে? আবির অন্যমনস্ক হয়ে বলল, আর কি চুরি করা বাকি আছে মানে? আবির মেঘের হাত ছেড়ে মুচকি হেসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোকে চুরি করতে হবে? তোর কি লাগবে নিয়ে যা। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, সম্পূর্ণ আপনিটা কি আমার লাগবে, কিভাবে নিব বলুন? আবির কিঞ্চিত হেসে বলল, কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না? মেঘ কপাল গুটিয়ে রিনিঝিনি এসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমি যা নিতে চাই তা আপনাকে দেখিয়ে নিতে পারবো না। আবির চোখ বড় করে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? মেঘ ছোট্ট করে ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। আবির ঠোঁট কামড়ে হাসছে। মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেয়ালে তাকালো। দেয়ালে একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো। সরু নেত্রে খেয়াল করলো, হঠাৎ মনে পড়ে গেল প্রায় 2 থেকে 3 মাস আগে রুমে রং করার ঘটনা। ভেজা রঙে মেঘের হাতের ছাপ পড়েছিল। সেই ছাপ শুকিয়ে বহুদিন আগেই দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি। আজ দরজাটা চাপানো ছিল বিধায় মেঘের নজর আটকেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই দাগটাকে রং করাননি কেন? মেঘের কণ্ঠে আবির পিছন ফিরে তাকিয়েছে। মেঘের দৃষ্টি খেয়াল করে নিজেও সেদিকে তাকালো। আবির মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল, লোকের কি খেয়ে কাজ নেই? কেউ নষ্ট করবে আর তারা বারবার রং করবে? বারবার করবে কেন? একবারই তো নষ্ট করেছি, তাও পড়ে গিয়েছিলাম বলে। আবির উদাসীন কণ্ঠে বলল, বেরঙিন জীবনের রঙে রং করে আর কি হবে? মেঘ প্রখর নেত্রে আবিরের দিকে তাকিয়ে আকস্মাৎ বলে উঠল, আমার কাছে রং আছে, আমি এখনই নিয়ে আসছি। হাতের ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দিব। আবির বিরক্তিভরা কণ্ঠে বলল, যেভাবে রুমে আসছিলি সেভাবে বেরিয়ে যা। আমার রুমে যেমন আছে তেমনই থাকবে, মাতব্বরি করে নষ্ট করতে হবে না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদু স্বরে বলল, বিশ্বাস করুন, নষ্ট করব না, সুন্দর লাগবে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, মেঘ, কথা বললে কথা শুনবি না? শুনবো। তাহলে যা এখান থেকে। আমার অনুমতি ব্যতীত আমার রুমে কোনো জিনিস যদি এদিক ওদিক হয়, সেই কাজ যেই করে থাকুক না কেন তার দায়ভার কিন্তু তোকে নিতে হবে। সো বি কেয়ারফুল। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচ থেকে ইকবাল খান আবিরকে ডাকছে। আবির এদিকে ওদিকে মেঘের আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, সারা রাত ভাবেন, আগামীকাল আমার রুমের 2টা দেয়ালে আপনাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন ভালো না হলে কি, সেটা না হয় কালকেই বোঝাবো। আবির রুম থেকে বেরিয়ে গিয়েছে। মেঘ দেয়ালের হাতের ছাপের দিকে একবার তাকালো, আবার পাশে 2টা দেয়ালের দিকে তাকিয়ে দেখলো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো। মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও বলতেছে। মেঘ মিমকে আলতো চাপড়ে বলল, আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও করছিস? লজ্জা লাগে না তোর? লজ্জা যেমনই
লজ্জার যেমন বয়স নাই তেমনি মার খাওয়ারও বয়স নাই। ভাইয়া যেভাবে তাকাইছিল ভয়েই আমার গলা শুকিয়ে গিয়েছিল। তোমাকে কিভাবে ডাকবো? কথাই আছে জান বাঁচানো ফরজ। মেঘ রাগী ভাব নিয়ে বলল, তুই বিপদে পড়লে আমিও বলবো জান বাঁচানো ফরজ। মিম আহ্লাদি কণ্ঠে বলল, আপু সরি। মেঘ ভেঙচি কেটে চলে গিয়েছে। মিম পেছন পেছন আপু আপু ডাকছে। এই পর্যন্তই ছিল আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 53। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।